ওয়ার্ল্ড টি-20তে বুধবার ভারতের মুখোমুখি বাংলাদেশ। সেমিতে ওঠার আশা শেষ হলেও জয় চায় টাইগাররা। প্রতিপক্ষকে সমীহ করলেও জয় চোখ ভারতের। বিশ্ব আসরেই তাসকিনকে পেতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বিসিবি। 2-1 দিনের মধ্যেই হবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের রিভিউয়ের শুনানি, জানালেন প্রধান নির্বাহী। So it's all over. New Zealand win this quite handsomely. পাকিস্তানকে 22 রানে হারিয়ে প্রথম দল হিসেবে ওয়ার্ল্ড টি-20র সেমিফাইনালে নিউজিল্যান্ড। নারীদের ম্যাচে ভারতকে 2 উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এবং 12তম এসএ গেমসের পদকপ্রাপ্তদের সংবর্ধনা দিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। দীর্ঘমেয়াদী প্রশিক্ষণে জোর দেবার আহ্বান অ্যাথলিটদের। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানো সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিয়ামতুল্লাহ বাবু। বুধবার বেঙ্গালুরুতে রাত 8টায় সুপার 10-এর তৃতীয় ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচকে ঘিরে মাঠের বাইরে ক্রিকেট সমর্থকদের মাঝে আলাদা উত্তেজনা কাজ করলেও বাড়তি কোনো উন্মাদনা নেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের মাঝে। এমনটাই জানিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে টাইগারদের বিপক্ষে সতর্ক থাকলেও ভারতের চোখ জয় বলেই জানিয়েছেন পেসার আশিস নেহরা। মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। এবারের আসরটা দুর্দান্তভাবে শুরু করলেও সেমিফাইনালের স্বপ্ন টাইগারদের সুতোই ঝুলে আছে। এমন বাস্তবতায় ফেভারিট ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। যে ম্যাচের আগে মাঠ ও মাঠের বাইরে কিছুটা ছন্দহীন মাশরাফির দল, মরার ওপর খরার ঘা তামিমের অসুস্থতা, তার জন্য ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। আর শুভগতর জায়গায় দেখা যেতে পারে নাসির হোসেনকে। লক্ষ্য 2007 সালের পর এই আসরে টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে জেতার। ব্যাটিংটা ওটা যদি আমরা একটু ইমপ্রুভ করতে পারি, আমার কাছে মনে হয় আমরা অনেক বেটার সাইড হব। উইকেটের সাথে অ্যাডজাস্ট করার জন্য যে প্রিপারেশনটা দরকার, আমাদের 2 দিন অস্ট্রেলিয়ার সাথে ম্যাচের আগে 2 দিন প্র্যাকটিসের সুযোগ ছিল, যেটা আমরা কাজে লাগাতে পারছি বলে আমার কাছে মনে হয়। আর যেহেতু উইকেটগুলো খুব একটা ডিফারেন্স হয় না, সো আমাদের জন্য আসলে খুব একটা আমার বলবো না যে প্রবলেমের বিষয়। অন্যদিকে আসরের শুরু থেকে হট ফেভারিটের তকমা পাওয়া ভারত নিজেদের মাটিতে আছে বেশ চাপে। কারণ নিউজিল্যান্ডের কাছে হারের কারণে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হবে তাদের। সেই সাথে নেট রান রেটও ভাবাচ্ছে ধোনির দলকে। এমন অবস্থায় আহত বাঘেদের মোকাবেলায় একাদশে পরিবর্তনের আভাস মিলেছে। কারণ স্বাগতিকরা বাংলাদেশের ব্যাপারে খুবই সাবধানী। তাসকিন দলে না থাকলেও বাংলাদেশের বোলিং অ্যাটাক দুর্বল নয়। ওদের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালেও খেলেছি। দারুণ একটা দল বাংলাদেশ, তাই ওদের হারাতে হলে আমাদের সেরাটা দিতে হবে। গেল অস্ট্রেলিয়া বিশ্বকাপে বিতর্কিত বাংলাদেশ ভারতের ম্যাচের পর থেকেই দুই দেশের সমর্থকদের মাঝে একটু বাড়তি উন্মাদনা। সামাজিক যোগাযোগ কিংবা গণমাধ্যমে নানা খবরও হয়ে থাকে চড়া। তাই এই দুই দলের ম্যাচের উত্তেজনা রেণু ছড়িয়ে পড়েছে ভিন্ন আমেজে। কিন্তু সাকিব বলছেন কোনো যুদ্ধ নয়, এটি শুধু ক্রিকেট খেলা মাত্র। আবেগ খুব একটা এফেক্ট ফেলে মাঠে, এটা আমার বিশ্বাস হয়। আমাদের খেলার ধরনটা একটু চেঞ্জ হচ্ছে অবশ্যই। আগে থেকে অনেক পজিটিভ আমরা চিন্তা করি এবং অ্যাগ্রেসিভ খেলতেও পছন্দ করি। টি-20 ফরম্যাটে বাংলাদেশের কাছে কখনোই হারেনি ভারত। লড়াই করেও অজিদের বিপক্ষে 3 উইকেটের হার, এই আক্ষেপকে সঙ্গী করে বুধবার ভারতের মুখোমুখি হবে টিম বাংলাদেশ। বিশ্লেষকদের মতে একদম মৌলিক ভুলগুলো শুধরে নিলেই ভালো করতে পারবে টাইগাররা। তবে তাসকিন সানির অনুপস্থিতির আক্ষেপ নয়, দলে যারা আছেন তাদের নিয়েই লড়তে হবে বাকি ম্যাচগুলোতে। আর ব্যক্তি বিশেষ নয়, দল হিসেবে জ্বলে উঠলেই টাইগাররা ভালো করবে বলে মন্তব্য ক্রিকেট বোদ্ধাদের। অধিনায়কত্ব পাবার পর থেকেই যেন লাল সবুজের ক্রিকেট দলের হেমিলিয়নের বাসিওয়ালা মাশরাফি বিন মুর্তজা। বিপদ কিংবা দুর্যোগের মুহূর্তে পুরো দলকে এক সুতোয় গাঁথতে যেন জুড়ি নেই মেশের। তবে তাসকিন সানির নিষেধাজ্ঞার পর সুতোয় কোথায় যেন লেগেছে সূক্ষ্ম টান। অজিদের বিপক্ষে বেঙ্গালুরুর মাঠে দেখা গেল তার প্রমাণ। বিশ্লেষকরা জানালেন জয়ের জন্য মাঠে নামা 11 জনকেই খেলতে হবে ইউনিট হিসেবে। অ্যাটিটিউড তো মাঠের মধ্যে খুব একটা ভালো লাগে না। ফিল্ডিং প্লেসমেন্ট আমার কাছে মনে হয় যে খুব একটা সুবিধাজনক ছিল না, যেটা কাভারে হয়তো ক্যাচ ছিল,
আলামিনের দোষ আমি দিব না, বিকজ আলামিন তো ওরকম কুইক ফিল্ডার না। আমরা কিন্তু খুব পরিবার ভিত্তিক ভাবে চলি এবং এই দলটা একটা পরিবারের মতো হয়ে গিয়েছিল। এই পরিবার থেকে হঠাৎ করে দুজন সদস্য যখন পরিবার থেকে সরে যায়, পরিবারের একটা এফেক্ট আসবেই, এটা বলাই বাহুল্য। তার জন্য কিছুটা ছন্দের ঘাটতি আমরা হয়তো দেখেছি। ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকাকে খাবি খাওয়ানোর পর অজিদের বিপক্ষেও নিজের জাত চিনিয়েছেন মুস্তাফিজুর রহমান। পুরোপুরি ফিট না হয়েও তার এই প্রদর্শনী ছিল বিশেষ কিছু। অন্যদিকে 22 গজে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন সৌম্য। তবুও ইনিংসের শুরুতেই গাঁথুনির দায়িত্বটা নিতে হবে তাকেই। ফর্মে থাকা তামিম যে হঠাৎ অনিশ্চিত। বিভিন্ন উইকেটে বিভিন্ন কন্ডিশনে কিন্তু সৌম্য সরকার সে দেখা দিয়েছে সে একটা জাত উঁচু মানের একটা খেলোয়াড়, একটা উঁচু মানের ব্যাটসম্যান, ওপেনার। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই মুহূর্তে একটু খারাপ যাচ্ছে। মুস্তাফিজ খুব কম খেললেও হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি স্মার্ট, অনেক কিছুই করতে পারে। এই জন্য ওর যে লেভেল অফ কনফিডেন্স ওটা অনেক উঁচুতে থাকে সবসময়। সব মিলিয়ে 2 ম্যাচ হারের পর এই কঠিন গ্রুপের সমীকরণ আরো কঠিনতর হয়েছে বাংলাদেশের জন্য। ভারতের বিপক্ষে শুধরে নিতে হবে ছোটখাটো ভুলগুলো। মোমেন্টাম দরকার। আমরা হয়তো ম্যাচ দুটো হেরেছি, তার মানে মাথা নিচা করলে হবে না। আরো দুটো যে খেলা আছে সে দুটো ইম্পর্টেন্ট, যে না আবার কামব্যাক করা, কিভাবে কামব্যাক করবো। আমরা যেন 20 ওভার সলিড বোলিং করতে পারি, এই জিনিসটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমার ধারণা সাকিব একটু রিদেম এসছে, সাব্বির ইজ দেয়ার, মাহমুদুল ইজ ডুইং ওয়েল, অ্যান্ড মুশফিককেও গত ম্যাচে আমরা দেখেছি একটু ফুট মুভমেন্ট বেটার। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, তাই বিশ্ব আসরের শেষ অঙ্কের চিত্রনাট্যে হয়তো বাংলাদেশের জন্য লেখা রয়েছে নতুন কোনো রূপকথা। কনফিডেন্সের অভাব থাকবে। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। পুরনো এবং ঐতিহ্যগতভাবে চিন্নাস্বামী স্টেডিয়াম বেশ সুপরিচিত। ভারতে হোম সিরিজ কিংবা টুর্নামেন্ট হলেই নিয়মিত ম্যাচ হয়ে থাকে চিন্নাস্বামী ভেন্যুতে। কিন্তু এমন একটি স্টেডিয়ামের প্রেস বক্সের বেহাল অবস্থা বিস্মিত করেছে ওয়ার্ল্ড টি-20 কভার করতে আসা সংবাদকর্মীদের। সীমিত আসন সংখ্যা ও প্রেস বক্স থেকে পুরো মাঠের খেলা দেখার নেই কোনো উপায়। মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় বেঙ্গালুরু থেকে হুমায়ুন কবির রোজের আরও একটি রিপোর্ট। 1969 সালে গড়ে তোলা হয় এই স্টেডিয়াম। প্রথমে কর্ণাটক প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন নামকরণ করা হলেও পরে বেঙ্গালুরুর তৎকালীন বিসিসিআই সভাপতির নামে নামকরণ করা হয় চেন্নাইস্বামী। 1974 সালে ভারত ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দিয়ে অভিষেক হয় এই স্টেডিয়ামের। এরপর অনেক ইতিহাসের সাক্ষী হয়েছে চেন্নাস্বামী। ঘরের দুই ছেলে অনিল কুম্বলের 400 উইকেট কিংবা রাহুল দ্রাবিড়ের 10,000 রান, এমন অনেক কিছুই বুকে ধারণ করে আছে চেন্নাস্বামী। দৃষ্টিনন্দন গ্যালারি আর মাঠ থেকে চোখ রাখা যাক প্রেস বক্সের দিকে, রীতিমতো বিস্মিত হবেন। স্টেডিয়ামের আসন সংখ্যা 50,000 হলেও প্রেস বক্সে সাংবাদিকদের জন্য আসন সংখ্যা হাতে গোনা মাত্র 65টি। কর্মকর্তাদের হয়তো খেয়াল ছিল না যে এখানে বসে সাংবাদিকরা কাজ করবেন, বিশেষ করে প্রিন্ট মিডিয়ার এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা কাজ করবেন যাতে ভালো মতো কাজ করতে পারেন। সম্ভবত সেই ধারণাটা বা সেই চিন্তাটা তাদের ছিল না দেখে প্রেস বক্সটা তৈরি করতে গিয়ে তারা একটু হলেও অবহেলা দেখিয়েছেন। খুব আঁটোসাঁটো ত্রিভুজ আকারের জায়গা আর উঁচু ঢালু প্রেস বক্সের অবকাঠামো। একেবারে যারা নিচের দিকে বসবেন তাদের সৌভাগ্য হবে পুরো মাঠ দেখার, আর যারা একটু উপরে বসবেন বিশেষ করে টিভি সাংবাদিকরা তারা পুরো মাঠের 50 ভাগও চোখে দেখতে পারবেন না। তখন মাঠে বসেও ওই সাংবাদিকদের ভরসা হয় টেলিভিশনের পর্দা। এটা 2011-তে রেনোভেশন হলো, মানে ঠিক সেইভাবে আন্তর্জাতিক স্টেডিয়ামকে মেলে ধরার জন্য গণমাধ্যমকে যে সুযোগ সুবিধা দেওয়া উচিত সেটার মনে হয় একটু ঘাটতি আছে। বলতে গেলে পাহাড়ের যে ঢাল, সেরকম একটা ঢালে বসে আপনার ম্যাচ কভার করতে হয় এবং সেখান থেকে সামনে তো অবশ্যই দেয়াল এবং সেখান থেকে ম্যাচ কভার করাটা, ম্যাচ দেখাটা খুবই কষ্টকর। শোনা যাচ্ছে চেন্নাস্বামী স্টেডিয়ামের প্রেস বক্সে আসন সংখ্যা সীমিত হয় ভারত বাংলাদেশের ম্যাচে অনেক সাংবাদিকই প্রেস বক্সে বসে নিউজ কভার করার সুযোগ পাবেন না। চেন্নাস্বামী স্টেডিয়ামের আসন সংখ্যা 50,000 হলেও এই প্রেস বক্সে সাংবাদিকদের আসন সংখ্যা একেবারে সীমিত। তাছাড়া প্রেস বক্সের অবকাঠামোগত দিক থেকে সুযোগ সুবিধা ব্যাপারে একেবারেই উদাসীন এখানকার কর্তৃপক্ষ। চেন্নাস্বামী স্টেডিয়ামের প্রেস বক্স থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ভারত। ওয়ার্ল্ড টি-20তেই পেসার তাসকিন আহমেদকে পেতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2-1 দিনের মধ্যেই তাসকিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারে বিসিবির করা রিভিউ শুনানি অনুষ্ঠিত হতে পারে, এমনটাই জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। তবে শুনানির ফলাফল নেতিবাচক হলে বিসিবির পরবর্তী করণীয় কি হবে তা স্পষ্ট করেননি বিসিবির প্রধান নির্বাহী। পেসার তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিষিদ্ধের সিদ্ধান্তের এরই মধ্যে রিভিউ আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোলিং অ্যাকশনের পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে অনুষ্ঠিত হবে শুনানি। সেই শুনানিতে নির্ধারিত হবে তাসকিনের ভাগ্য। তবে তা যেন হয় দ্রুততম সময়ে, যাতে ওয়ার্ল্ড টি-20তেই ফিরতে পারেন তাসকিন।
তার জোর চেষ্টা চালাচ্ছে বিসিবি। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি যাতে তাসকিনকে অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরিয়ে আনতে পারি। সেই ক্ষেত্রে যে অপশনগুলো আছে অ্যাজ পার আইসিসি রেগুলেশনস আমরা প্রত্যেকটা এক্সপ্লোর করছি। তাসকিনের পক্ষে পাঠানো হয়েছে আইসিসিকে নোটিস অফ রিভিউ এবং আমরা আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব এর একটা ডিসিশন আমরা আইসিসি থেকে পাবো। রিভিউর শুনানি কবে হবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তাই ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ার্ল্ড টি-20-র বাকি 2 ম্যাচে তাসকিনের ফেরাটাও প্রায় অনিশ্চিত। এর জন্য তাকিয়ে থাকতে হবে কত দ্রুত রিভিউর শুনানি হয়। নেক্সট ম্যাচের আগে সুখবর পাওয়াটা অত্যন্ত একটা কঠিন কাজ। ইনফ্যাক্ট আমরা যেটা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই হিয়ারিংটা হয়। সেক্ষেত্রে যদি আজ বা কাল 2-1 দিনের মধ্যে হিয়ারিং হয়ে যায় তাহলে হয়তো হিয়ারিং এর আউটকামের উপর নির্ভর করবে যে তাসকিনের ব্যাপারে আমরা পরবর্তী পদক্ষেপ কি নেব। তবে রিভিউর শুনানির পরও ফলাফল তাসকিনের পক্ষে না আসলে সেক্ষেত্রে পরবর্তী করণীয় কি হবে অথবা কোনো আইনি লড়াইয়ে যাবে কিনা ক্রিকেট বোর্ড, এ ব্যাপারটি খোলাসা করেননি বিসিবি প্রধান নির্বাহী। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। ওয়ার্ল্ড টি-20-র খবর। আসরের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল নিউজিল্যান্ড। মোহালিতে পাকিস্তানকে 22 রানে হারিয়েছে কিউইরা। আগে ব্যাট করে গাপটিল ঝড়ে 5 উইকেটে 180 রান করে নিউজিল্যান্ড। জবাবে ভালো সূচনা করেও শেষ পর্যন্ত 158 রানে থামে শহীদ আফ্রিদির দল। এই হারে পাকিস্তানের সেমিতে খেলার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেল। উইনিং কম্বিনেশন নিয়ে মাঠে নামা নিউজিল্যান্ডকে দারুণ সূচনা এনে দেন গাপটিল ও উইলিয়ামসন। ওপেনিং জুটিতে আসে 62 রান। কিছুটা ধীর গতিতে খেলা উইলিয়ামসন 17 রানে আউট হলেও অপর প্রান্তে চলতে থাকে গাপটিল তাণ্ডব। কোরি অ্যান্ডারসনের সঙ্গে তৃতীয় উইকেটে 52 রান যোগ করার পাশাপাশি ক্যারিয়ারের 10ম 50 তুলে নিয়ে দলকে বড় স্কোরের ভিত এনে দেন তিনি। ব্যক্তিগত 80 রানে গাপটিল আউট হলেও শেষ দিকে অভিজ্ঞ রস টেইলরের 23 বলে 36 রানের ঝোড়ো ইনিংসে 180 রানের লড়াকু পুঁজি পায় কিউইরা। জবাবে 2 ওপেনার শারজিল ও শেহজাদের ব্যাটে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে 65 রান যোগ করে শারজিল আউট হন 47 রানে। এরপর 17 রানের ব্যবধানে শেহজাদ ও খালিদ লতিফের উইকেট হারালে পাকিস্তানের রান তোলার গতি কমে যায়। শেষ দিকে আকমল, আফ্রিদি, শোয়েব মালিকরা চেষ্টা করলেও দলের হার এড়াতে পারেননি। পাকিস্তান থামে 158 রানে। ম্যাচ সেরা হয়েছেন মার্টিন গাপটিল। নারী ওয়ার্ল্ড টি-20-র গ্রুপ বির ম্যাচে স্বাগতিক ভারতকে 2 উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল ইংল্যান্ড। আর টানা 2 ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল স্বাগতিকরা। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে 8 উইকেট হারিয়ে 90 রানের সংগ্রহ পায় ভারত। জবাবে 1 ওভার বাকি থাকতেই 8 উইকেট হারিয়ে জয় পায় ইংলিশ মেয়েরা। টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারতের মেয়েরা। স্কোরবোর্ডে কোনো রান না তুলেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার ভেল্লাস্বামী ভানিথা। ব্যক্তিগত 12 রানে ফেরেন আরেক ওপেনার স্মৃতি মান্ধানা। মিডল অর্ডারে কিছুটা প্রতিরোধ এলেও বড় জুটি করতে ব্যর্থ হন ভারতীয় ব্যাটসম্যানরা। স্বাগতিকদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন হারমানপ্রীত কৌর। ইংল্যান্ডের হয়ে স্পিনার হেথার নাইট তুলে নেন 3 উইকেট। এদিকে 91 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ধীরগতির সূচনা করে ইংল্যান্ড। তবে ছোট ছোট পার্টনারশিপের উপর ভর করে 8 উইকেট হারিয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেন চার্লট এডওয়ার্ডসের দল। ভারতের হয়ে স্পিনার একতা বিশত একাই নিয়েছেন 4 উইকেট। এদিকে আসরে টিকে থাকার ম্যাচে বুধবার আফগানিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। আগের 2 ম্যাচের মধ্যে একটিতে জিতেছে ইংলিশরা। অন্যদিকে সুপার 10-এ এখন পর্যন্ত একটিও জয় না পাওয়া আফগানরাও মুখে আছে অঘটনের জন্য। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে 2 দলের ম্যাচটি শুরু হবে বিকাল 3:30টায়। গ্রুপ 1-এ নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। তবে পরের ম্যাচেই রেকর্ড রান তাড়া করে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে তারা। আসরে টিকে থাকতে হলে আফগানদের বিপক্ষে জয় পেতেই হবে, হারলেই বিদায় নিশ্চিত। তাই নিজেদের সেরাটা দিতে উন্মুখ হয়ে আছে মর্গানের দল। দুর্দান্ত ফর্মে আছেন জো রুট। এই ম্যাচে অভিষেক হতে পারে স্পিনার লিয়াম ডসনের। তবে মর্গানের দলের সামনে চিন্তার নাম ফিরোজ শাহ কোটলার উইকেট। কারণ প্রথমবারের মতো এই মাঠে হচ্ছে টি-20 ম্যাচ, তাই উইকেট সম্পর্কে কোনো ধারণা নেই 2 দলের। এদিকে প্রথম পর্বে দুর্দান্ত ফর্মে থাকা আফগানিস্তান সুপার 10-এ এখন পর্যন্ত কোনো ম্যাচে জয় পায়নি। তবে জয় দিয়ে আসরটা শেষ করার আশা আফগানদের। টি-20-তে 2 দলের এখন পর্যন্ত দেখা হয়েছে একবার, 2012 সালে ওয়ার্ল্ড টি-20-তে। সেই ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছিল আফগানিস্তান। এদিকে নারী বিশ্ব টি-20-র গ্রুপ এর ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল।
আয়ারল্যান্ডের আসরে টিকে থাকার স্বপ্ন আগেই শেষ হয়ে গেলেও দক্ষিণ আফ্রিকার সামনে সুযোগ থাকছে এই ম্যাচে জয় নিয়ে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় রাত 8টায়। সুপার 10-এর গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 93 রানে হেরেছে আয়ারল্যান্ড নারী দল। এরপর দ্বিতীয় ম্যাচেও অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষ শ্রীলঙ্কার নারীদের কাছে 14 রানে হার বরণ করতে হয় আইরিশদের। তাই গ্রুপ এর পয়েন্ট টেবিলে 2 ম্যাচ খেলে 2টিতে হেরে একেবারে শেষে অবস্থান করা আয়ারল্যান্ডের সামনে হারানোর কিছু না থাকলেও দক্ষিণ আফ্রিকার সামনে থাকছে ঘুরে দাঁড়ানোর সুযোগ। কেননা মাত্র 1 ম্যাচ খেলেছে প্রোটিয়ানারি, যেখানে অস্ট্রেলিয়ার কাছে 6 উইকেটে হেরেছে তারা। তাই নিজেদের দ্বিতীয় ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিপক্ষে জয় নিয়ে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে টিকে থাকতে চাইবে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল। ঢাকা প্রিমিয়ার লিগের 2015-16 মৌসুমের জন্য প্লেয়ার বাই চয়েস পদ্ধতির দলবদলের ক্রিকেটারদের পারিশ্রমিক চূড়ান্ত করেছে বিসিবি, যেখানে আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক না বাড়লেও অন্য সব ক্যাটাগরির পারিশ্রমিক বাড়ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক সাজ্জাদুল আলম ববি। পাশাপাশি এবার ক্রিকেটারদের পারিশ্রমিকের নিশ্চয়তা প্রদানে ক্লাবগুলোর কাছ থেকে 50% অর্থ গ্যারান্টি হিসেবে জমা রাখবে বোর্ড। শত শত খেলোয়াড় তারা কিন্তু ডিপ্রাইভড হয়ে যান মনিটারিলি। আমাদের জাতীয় দলের খেলোয়াড়রা বিভিন্নভাবে তারা স্পন্সর্ড হন, কিন্তু এদের সেই সুযোগটা নেই। সেটা মাথায় রেখেই তাদের পারিশ্রমিকের ব্যাপারটা মিনিমাম যেটা বেস প্রাইস সেইটা আমরা একটু নির্ধারণ করে দিই, এবং যেটা শেষ সমাপ্ত লিগ ছিল তার চেয়ে বহু গুণ। এখানে যাতে সেফগার্ড করা হয় খেলোয়াড়দের ইন্টারেস্ট এবং যা কমিটমেন্ট আছে, যা চুক্তি হয় সেটা যাতে পায়, এই জন্য বিশেষ কিছু ভূমিকা রাখতে যাচ্ছে বোর্ড। রাজধানীর ধানমন্ডির এক কনভেনশন সেন্টারে বসেছিল সাবেক ক্রিকেটারদের মিলন মেলা। কক্সবাজারের ক্লাব মিশুক ওয়ারিয়র্স সংবর্ধনা দেয় দেশের সাবেক ক্রিকেটার, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক ও ক্রিকেট কোচ জালাল আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা ও বিসিবি পরিচালক সাজ্জাদুল আলম ববি। এছাড়া হান্নান সরকার, দীপু চৌধুরী সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও অনেক সাবেক ক্রিকেটার। অনুষ্ঠান শেষে তাদেরকে ক্রেস্ট তুলে দেয় মিশুক ওয়ারিয়র্স। এছাড়া আগামী মাসে কক্সবাজারে অনুষ্ঠিতব্য বিচ ক্রিকেট ও টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের উত্থানকে ইতিবাচকভাবে দেখছেন কিংবদন্তি সাবেক ক্রিকেটার মাইকেল ভন, ব্রায়ান লারা ও সচিন টেন্ডুলকার। একই সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলায় আফগানিস্তানকে সুযোগ দেয়া আইসিসির উচিত বলে মন্তব্য করেছেন তারা। অল্প সময়ের ব্যবধানে আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ উন্নতি করেছে আফগানিস্তান। গেল বছরের স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে এবং টি-20 সিরিজে জয় পায় ইনজামামুল হকের শিষ্যরা। চলতি ওয়ার্ল্ড টি-20তে সুপার 10-এর শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানদের ব্যাটিং মুগ্ধ করে সাবেক ক্রিকেটারদের। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন এক টুইট বার্তায় আফগান ব্যাটসম্যানদের প্রশংসা এবং আইসিসির নিয়মের সমালোচনা করেন। 2019 বিশ্বকাপে 10 দলের অংশগ্রহণকে লজ্জাজনক বলেন ভন। পরে ভিন্ন 2 টুইট বার্তায় ভনের মন্তব্যের পক্ষে সহমত পোষণ করেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা এবং ভারতের ব্যাটিং জিনিয়াস সচিন টেন্ডুলকার। ভবিষ্যতে অ্যাথলিটদের উৎসাহ প্রদান অব্যাহত থাকলে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশ আরও বেশি সফলতা পাবে, এমনটাই মনে করেন 12তম এসএ গেমসের পদকপ্রাপ্তরা। তবে এজন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা জানান তারা। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে 12তম এসএ গেমসে পদকপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এদিকে অর্থমন্ত্রী জানিয়েছেন, ক্রীড়া উন্নয়নে আগামী বাজেটে অর্থ বরাদ্দের পরিমাণ আরও বৃদ্ধি করা হবে। ভারতের শিলং ও গৌহাটিতে অনুষ্ঠিত হওয়া 12তম এসএ গেমসে বাংলাদেশের অর্জন ছিল 4 স্বর্ণ, 15 রৌপ্য ও 56টি ব্রোঞ্জ। যদিও ঢাকায় অনুষ্ঠিত 11তম আসরে পদক সংখ্যা ছিল এর অনেক বেশি। তবুও পদকপ্রাপ্ত অ্যাথলিটদের উৎসাহ দিতে পূর্ব ঘোষিত সম্মাননা তুলে দেয়া উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে স্বর্ণ পদক প্রাপ্তদের 5 লাখ, রৌপ্য পদক প্রাপ্তদের 3 লাখ ও ব্রোঞ্জ পদক প্রাপ্তদের 1 লাখ টাকা করে প্রদান করা হয়। ভবিষ্যতে ক্রীড়াবিদদের আরো বেশি আগ্রহী করে তুলতে এমন সম্মাননা উৎসাহ যোগাবে বলে মনে করেন মাবিয়া শিলারা। তবে শুধু সম্মাননাই নয়, অলিম্পিক বা এশিয়ান গেমসের মানসম্পন্ন অ্যাথলিট তৈরি করতে হলে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও জানান তারা। আমি মনে করি যে এখন আমরা এটা পেয়েছি, তখন আমরা ফিউচারে আমরা ভালো রেজাল্ট করলে এর থেকে আরো ভালো কিছু পাবো। শুটিং এ সবকিছু খুবই কস্টলি। এটা বাংলাদেশ সরকার যদি এর দিকে তাকায়
তাহলে শুটিং আরো ভালো হবে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বর্তমান যে অবস্থা পূর্বের থেকে অনেক বেশি ভালো, তো আমার মনে হয় যে এটা অব্যাহত রাখলে এর থেকে আরো ভালো কিছু করা সম্ভব। এদিকে সরকারি সহযোগিতা অব্যাহত থাকলে আন্তর্জাতিক আসর থেকে আরো বেশি পদক অর্জন করা সম্ভব হবে বলে জানায় অলিম্পিক অ্যাসোসিয়েশন। পাশাপাশি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত অর্থমন্ত্রী জানান, ক্রীড়া উন্নয়নের জন্য আগামী বাজেটে অর্থ বরাদ্দ আরো বৃদ্ধি করা হবে। ভবিষ্যতে সরকার এবং স্পন্সর প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে অর্থ পুরস্কারের পরিমাণ আরো বাড়ানো উদ্যোগ নেওয়া হবে। প্রশিক্ষকদেরও যথাযথ সম্মান জানানোর পাশাপাশি অর্থ পুরস্কার প্রদান করার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কন্টিনিউয়াস প্রশিক্ষণ সেটা সবচেয়ে বেশি জরুরি এবং এ ব্যাপারে যাতে ক্রীড়া সংস্থাগুলো ভালোভাবে কাজ করতে পারে সেটার জন্য আমাদের বাজেট সবসময় বাড়ে, এবারে 40 লাখের মতো বাড়বে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় উপস্থিত ছিলেন। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা দেখবেন, রিও অলিম্পিকের পরই ট্র্যাককে বিদায় জানানোর ঘোষণা দিলেন জ্যামাইকান গতিদানব উসাইন বোল্ট। পথ চলাটা অল্প দিনের হলেও এরই মধ্যে অভাবনীয় অগ্রগতি হয়েছে দেশের স্কেটিংয়ের। তবে যথোপযুক্ত কোচিংয়ের অভাবে আন্তর্জাতিক অঙ্গনে খুব একটা সুবিধা করতে পারছেন না দেশীয় স্কেটাররা। পাশাপাশি সংকট আছে মানসম্মত রেসিং ট্র্যাকেরও। এত সব প্রতিবন্ধকতার মধ্যেই চলছে তাদের এশিয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি। তবে ফেডারেশন বলছে খুব শীঘ্রই পূরণ করা হবে স্কেটারদের সকল চাহিদা। খুব একটা প্রচলন না থাকলেও অল্প সময়ে বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়েছে স্কেটিং। ফেডারেশন প্রতিষ্ঠার মাত্র 2 দশকের মধ্যে এদেশের স্কেটাররা অংশ নিয়েছে 2টি বিশ্বকাপে। এছাড়াও পার্শ্ববর্তী দেশগুলোর বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টেও তাদের অংশগ্রহণ চলছে নিয়মিতভাবেই। স্বল্প সময়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেলেও যথার্থ প্রশিক্ষণের অভাবে স্কেটাররা পাচ্ছে না কাঙ্ক্ষিত সাফল্য। এছাড়াও প্রতিবন্ধকতা রয়েছে স্কেটিং ট্র্যাকের আশেপাশের পরিবেশ নিয়েও। আর এসবের মাঝে তাদের প্রস্তুতি নিতে হচ্ছে আসন্ন এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য। বাইরের মানুষজন আসছে, লাইক ট্র্যাকের ভেতর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, আমরা যখন চালাচ্ছি একটু আগে আমি পড়ে গিয়েছি এই কারণেই। গতবার ওয়ার্ল্ড কাপে গিয়েছিলাম, ওখানে আমরা আমাদের নিজ খরচে গিয়েছিলাম, কিন্তু আমি মনে করি অ্যাজ এ ইন্টারন্যাশনাল প্লেয়ার হিসেবে নিজ খরচে দেওয়া উচিত না, এটা ফেডারেশন থেকে খরচা দেওয়া উচিত। উন্নত মানের কোচ চাই, ইন্টারন্যাশনাল কোচ, বাইরের একটা কোচ যে আমাদের সব ট্রেনিং করাবে, সব টেকনিকগুলো শেখাবে। খেলোয়াড়দের প্রশিক্ষণটা যে যথোপযুক্ত হচ্ছে তা মানছেন স্থানীয় প্রশিক্ষকরাও। তবে অভিভাবকরা খুশি তাদের সন্তানদের এই ভিন্নধর্মী খেলার প্রতি আগ্রহ নিয়ে। আমরা যদি পর্যাপ্ত সুযোগ সুবিধা পাই, এরকম সাপোর্ট পাই, এরকম লজিস্টিকগুলো আমাদের কাছে থাকে, তাহলে অবশ্যই আমরা কিছু ইন্টারন্যাশনাল প্লেয়ার বের করে নিয়ে আসতে পারবো। বাচ্চাদের আগ্রহটা এটার দিকে একটু বেশি, হ্যাঁ, এবং আমরাও চাই প্যারেন্টস যারা আছি যে এটা অদূর ভবিষ্যতে একটা ভালো স্টেজে যাক। এদিকে স্কেটারদের জন্য পর্যাপ্ত ট্র্যাকের অভাব থাকলেও আসন্ন এশিয়ান চ্যাম্পিয়নশিপের আগে সেগুলো তৈরির আশ্বাস দিয়েছে ফেডারেশন। একই সাথে বিদেশি কোচের ব্যবস্থা করা হবে বলেও আশ্বস্ত করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। 2 সাইডে ছোট পরিসরে গ্যালারিও থাকবে। আমরা অলরেডি পরিকল্পনা নিয়ে নিয়েছি, 2 জন আমাদের কোচ ওইদিন শর্টলি আমাদের সাথে যোগদান করছে এবং তারা কন্টিনিউ 3 মাস যদি ট্রেনিং দেয় এবং আন্তর্জাতিক মানের কিছু টিপস দেয়, এই মেয়েরা অনেক ভালো রেজাল্ট করবে, সঙ্গে সঙ্গে ছেলেরাও ভালো রেজাল্ট করবে। এবছরের শেষের দিকে 18টি দলের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হবে এশিয়ান স্কেটিং চ্যাম্পিয়নশিপ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আগামী 23 মার্চ থেকে শুরু হবে স্বাধীনতা দিবস কুস্তি প্রতিযোগিতা 2016। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে। আজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফেডারেশন। এবারের প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে অংশ নেবে 4টি দল। দলগুলো হলো বর্ডার গার্ড বাংলাদেশ, সেনাবাহিনী, পুলিশ ও আনসার। তবে মেয়েদের বিভাগে অংশ নেবে না বিজিবি। 8টি ওজন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। এর আগে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল বিজিবি, আর মেয়েদের বিভাগে বাংলাদেশ আনসার। 2 দিন ব্যাপী এই প্রতিযোগিতা শেষ হবে 24 মার্চ। 2006 জার্মানি বিশ্বকাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের স্বত্ব ক্রয়ের দুর্নীতির সাথে জড়িত 6 কর্মকর্তার বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু করেছে ফিফা এথিক্স কমিটি। অভিযুক্ত 6 কর্মকর্তার মধ্যে আছেন ফুটবল কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। বাকি 5 কর্মকর্তা হলেন ওলফগ্যাং নিয়ার্সবার্গ, হেলমুট স্যান্ডরক, থিও ওয়ানজিগার, হোর্স্ট স্কিমিদত ও স্টেফান হ্যান্স। তবে বরাবরই নিজের বিরুদ্ধে আনীত সব দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছেন বেকেনবাওয়ার। জার্মানি বিশ্বকাপে কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ততা নেই বলেও গণমাধ্যমে জানিয়েছেন এই জার্মান কিংবদন্তি।
2018-এর রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বে চিলির বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। বর্তমানে কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় তুলে নিয়ে নিজেদের বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে চায় আলবিসেলেস্তারা। 4 ম্যাচে 4 জয় নিয়ে লাতিন আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাই পর্বে শীর্ষে অবস্থান করছে ইকুয়েডর। এরপর পর্যায়ক্রমে উরুগুয়ে, ব্রাজিল, প্যারাগুয়ে ও চিলির পর অবস্থান করছে আর্জেন্টিনা। তাই চূড়ান্ত পর্ব নিশ্চিত করতে চিলির বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প নেই তাতা মার্তিনোর শিষ্যদের। এ কারণেই এরই মধ্যে পুরোদমে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা। দলের সাথে যোগ দিয়েছেন প্রাণভোমরা লিওনেল মেসিও। 24 মার্চ বিশ্বকাপ বাছাই পর্বে চিলির বিপক্ষে মাঠে নামবে কোচ জেরার্ডো মার্তিনোর শিষ্যরা। দলবদলের গ্রীষ্মকালীন মৌসুম শুরু হতে এখনো ঢের বাকি, কিন্তু এরই মধ্যে প্রায় নির্ধারণ হয়ে গেছে ইউরোপিয়ান বিভিন্ন লিগ চ্যাম্পিয়ন। তাই নতুন মৌসুমের আগেই পছন্দের খেলোয়াড়দের সাথে দর কষাকষি শুরু করে দিয়েছে ক্লাবগুলো। এর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি। এবারের প্রতিবেদনে থাকছে দলবদলের এমনই কিছু গুঞ্জন। অঙ্কটা উল্লেখ না করলেও ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছিল কোচ হিসেবে রেকর্ড অর্থের বিনিময়ে বায়ার্ন মিউনিখ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন পেপ গার্দিওলা। শুধু তাই নয়, সম্প্রতি ক্লাবটির কর্তা ব্যক্তিরা ফাঁস করলেন গার্দিওলার সাথে চুক্তির কিছু শর্ত, যার মধ্যে উল্লেখযোগ্য প্রধান শর্ত ছিল সিটিজেনরা চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেতে ব্যর্থ হলেও 3 বছরের আগে কোনোভাবেই চুক্তি বাতিল করা যাবে না। সেই সাথে ইউরোপের বিভিন্ন লিগ তারকা ও সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়দের দলে টানার শর্ত জুড়ে দেন এই স্প্যানিশ। আর 1 জুলাই গার্দিওলা দায়িত্ব নেওয়ার আগেই খেলোয়াড়দের সাথে যোগাযোগ করছে সিটিজেন কর্তৃপক্ষ। তাদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে ইউভেন্টাসের স্ট্রাইকার পল পগবা, রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার টনি ক্রস। এছাড়াও রয়েছে স্পেনের তরুণ মিডফিল্ডার মেনু ও ডিফেন্ডার অ্যালেক্স গার্সিয়া। আর সিটিজেনদের বয়সভিত্তিক টিম থেকে তুলে আনা হবে 16 বছর বয়সী ব্রাহিম ডিয়াজকে। এদিকে তারকা সমৃদ্ধ রিয়াল দলে টানতে মরিয়া এভারটনের স্ট্রাইকার লুকাকুকে। চলতি মৌসুমে এখন পর্যন্ত 25টি গোল করেছেন বেলজিয়ামের এই স্ট্রাইকার। স্প্যানিশ পত্রিকা দ্য সানের দাবি, লুকাকুর জন্য এরই মধ্যে 60 মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। 22 বছর বয়সী এই স্ট্রাইকারকে ঘিরে বার্সেলোনাও দেখিয়েছে আগ্রহ। এদিকে ইংল্যান্ডের অনূর্ধ্ব 19 দলের ডিফেন্ডার রিক হেনরির মাঝে অভিজ্ঞ ডিফেন্ডার অ্যাশলে কোলকে খুঁজে পেয়েছেন ইংলিশ ক্লাবগুলো। 18 বছর বয়সী এই ডিফেন্ডারকে পেতে আগ্রহ প্রকাশ করেছে চেলসি, লিস্টার সিটি, আর্সেনাল ও লিভারপুলের মতো জায়ান্ট দলগুলো। তারুণ্যের জয়গানে যোগ হয়েছে জার্মানির নিকোলাসের নাম। 20 বছর বয়সী এই ডিফেন্ডারকে দলে টানতে সব ধরনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে লিভারপুল ও বরুশিয়া ডর্টমুন্ড। শায়লা পারভিন, সময় সংবাদ। আগামী মৌসুমের জন্য ম্যানুয়েল পেলেগ্রিনিকে কোচ হিসেবে নিয়োগ দিতে চায় স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া, এমন খবর প্রকাশ করেছে বেশ কয়েকটি স্প্যানিশ গণমাধ্যম। এই মৌসুম শেষেই সিটিজেনদের তাঁবু ছাড়তে হবে পেলেগ্রিনিকে। তার জায়গায় পেপ গার্দিওলার সাথে চুক্তি করেছে ক্লাব কর্তৃপক্ষ। মৌসুম শেষের আগেই তাই হন্যে হয়ে নিজের নতুন ঠিকানা খুঁজছেন 62 বছর বয়সী এই চিলিয়ান। এই মৌসুমটা ভালো কাটেনি স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ারও। তাই নিয়মিত কোচ গ্যারি নাভেলকে বিদায় করে তার জায়গায় পেলেগ্রিনিকে নিতে আগ্রহ প্রকাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ। এরই মধ্যে দুপক্ষের আলোচনাও হয়েছে। সবকিছু ঠিক থাকলেও খুব শীঘ্রই চূড়ান্ত চুক্তি হবে পেলেগ্রিনির সঙ্গে। নিজের কোচিং ক্যারিয়ারে ভিয়ারিয়াল, রিয়াল মাদ্রিদ ও মালাগার কোচ হিসেবে 9 বছর স্পেনে কাটিয়েছেন পেলেগ্রিনি। তাই ভ্যালেন্সিয়ার কাছ থেকে প্রস্তাব পেয়েই সেটা লুফে নিয়েছেন চিলির জাতীয় দলের সাবেক খেলোয়াড়। রিও অলিম্পিকের মধ্য দিয়ে বর্ণাঢ্য অ্যাথলেটদের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন বিশ্বের দ্রুততম মানব উসেন বোল্ট। তবে অবসরে যাবার আগে রিও অলিম্পিক আসরে আবারও নিচের গতির ঝলকে বিশ্বকে মুগ্ধ করার প্রত্যয়ের কথা জানান লাইটেনিং বোল্ট। লন্ডন এবং বেইজিং অলিম্পিকে 100 মিটার, 400 মিটার এবং 4x100 মিটার রিলেতে 6টি স্বর্ণপদক জিতেছেন বোল্ট। তার ইচ্ছা আগস্টে শুরু হওয়া রিও অলিম্পিকেও প্রিয় 3 ইভেন্টে স্বর্ণ জিতবেন এবং জয়ের ধারায় থেকেই অবসরে যাবেন 29 বছর বয়সী এই তারকা স্প্রিন্টার। এর আগে জানুয়ারিতে বোল্ট জানিয়েছিলেন 2020 সালের টোকিও অলিম্পিক পর্যন্ত ট্র্যাকে ঝড় তুলতে চান তিনি। তবে 2 মাসের ব্যবধানে সিদ্ধান্ত পরিবর্তন করলেন এই জ্যামাইকান স্প্রিন্টার। তার মতে আরও 4 বছর বর্তমান ফর্ম ধরে রাখাটা সম্ভব হবে না। আলাস্কার উঁচু উঁচু পর্বতগুলো শুভ্র বরফে চাদরে মোড়ানো, আর বরফে ঢাকা এব্রোথেব্রো পাহাড়ি পথে আয়োজন করা হয় শ্বাসরুদ্ধকর স্নোবোর্ড স্কি প্রতিযোগিতা। বৈরী আবহাওয়ায় আয়োজিত ফ্রি স্টাইল এই স্কি প্রতিযোগিতার চ্যালেঞ্জ গ্রহণ করতে আলাস্কায় জড়ো হয় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা। তবে সবাইকে পেছনে ফেলে পুরুষদের মধ্যে শিরোপা জিতে নেয় কানাডার লোগান পিহোতা।
আর দুঃসাহসিক এই প্রতিযোগিতায় নারীদের মধ্যে বিজয়ী হন অস্ট্রেলিয়ার ইভা ওয়াকনার। চলুন দেখে আসা যাক রোমাঞ্চকর এই প্রতিযোগিতার কিছু অংশ। নড়াইলে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে আন্তজেলা ভলিবল গ ইউনিটের খুলনা অঞ্চলের আঞ্চলিক ফাইনাল খেলা। সপ্তাহব্যাপী আয়োজিত সুলতান মেলার পঞ্চম দিনে নড়াইল ভেন্যুর জমজমাট এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রূপগঞ্জ কুড়ির ডোব মাঠে আয়োজিত এই খেলায় শক্তিশালী খুলনা জেলা একাদশ মুখোমুখি হয় সাতক্ষীরা জেলার। নির্ধারিত 5 সেটের খেলায় সাতক্ষীরা জেলা 3-1 সেটে খুলনা জেলাকে হারিয়ে শিরোপা অর্জন করে। খেলা শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় নড়াইলের জেলা প্রশাসক, পুলিশ সুপার, নড়াইল ডিএস এর কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নন্দিত চিত্রশিল্পী এস এম সুলতানের 91তম জন্মজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে 18 মার্চ থেকে শুরু হওয়া সুলতান মেলার উৎসব আয়োজনে নতুন মাত্রা যোগ করতে মেলার তৃতীয় দিন 20 মার্চ থেকে শুরু হয় এই খেলা। এতে অংশ নেয় মোট 8টি জেলার 8টি দল। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ওয়ার্ল্ড টি-20তে বুধবার ভারতের মুখোমুখি বাংলাদেশ। সেমিতে ওঠার আশা শেষ হলেও জয় চায় টাইগাররা। প্রতিপক্ষকে সমীহ করলেও জয় চোখ ভারতের। বিশ্ব আসরেই তাসকিনকে পেতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বিসিবি। 2-1 দিনের মধ্যেই হবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের রিভিউয়ের শুনানি, জানালেন প্রধান নির্বাহী। So it's all over. New Zealand win this quite handsomely. পাকিস্তানকে 22 রানে হারিয়ে প্রথম দল হিসেবে ওয়ার্ল্ড টি-20 সেমিফাইনালে নিউজিল্যান্ড। নারীদের ম্যাচে ভারতকে 2 উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এবং 12তম এসএ গেমসের পদকপ্রাপ্তদের সংবর্ধনা দিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। দীর্ঘমেয়াদী প্রশিক্ষণে জোর দেবার আহ্বান অ্যাথলিটদের। দর্শক, এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।